আসসালামু আলাইকুম। আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ সিএসসি টাইপ এর মাস্টার্স প্রোগ্রাম নিয়ে। রিসেন্টলি আপনারা অনেক কোশ্চেন করতেছেন এই সিএসসি টাইপের মাস্টার্স প্রোগ্রাম নিয়ে। আজকে আমার বিশ্বাস এই ভিডিওর মাধ্যমে আপনারা সব কিছু জানতে পারবেন। প্রথমে আসেন কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন। এলিজিবিলিটি, যাদের বয়স 35 বছরের কম এবং যাদের ব্যাচেলর ডিগ্রি আছে তারা অ্যাপ্লাই করতে পারবেন চায়নাতে মাস্টার্স পড়ার জন্য এবং সিএসসি টাইপ এর জন্য। এখন আসেন আপনার আসলে চাইনিজ ল্যাঙ্গুয়েজ জানতে হবে কি না, অথবা আপনার ইংলিশে আইএলটিএস টোফেল থাকতে হবে কি না। মাস্টার্স ডিগ্রিতে আপনার দুইটা মিডিয়াম অফ ইনস্ট্রাকশন আছে, একটা হলো ইংলিশ, একটা হলো চাইনিজ। তো আপনি যদি চাইনিজ চুজ করেন আপনার অবশ্যই এইচএসকে 4 থাকতে হবে, অথবা আপনার ফাউন্ডেশন কোর্স করতে হবে। ফাউন্ডেশন কোর্স মানে কি, আপনার মাস্টার্স ডিগ্রি শুরু হওয়ার আগে আরও 1 বছর আপনার চাইনিজ ল্যাঙ্গুয়েজ পড়তে হবে। বাট আপনি যদি ইংলিশ ডট প্রোগ্রাম চুজ করেন তখন কিন্তু আপনার এইচএসকে 4 অথবা ফাউন্ডেশন ইয়ার করতে হচ্ছে না, আপনি ডাইরেক্টলি ইংলিশ ডট প্রোগ্রামে চুজ করতে পারবেন। এখন ইংলিশ ডট প্রোগ্রামের জন্য কি আইএলটিএস কি ম্যান্ডেটরি অথবা টোফেল কি ম্যান্ডেটরি? আমি আপনাকে বলবো এটা ম্যান্ডেটরি না, বাট থাকলে অবশ্যই ভালো। না থাকলে আপনি যেটা করতে পারবেন, আপনার ইউনিভার্সিটি যদি আপনাকে একটা মিডিয়াম অফ ইনস্ট্রাকশন দেয়, অথবা আপনি যদি ইংলিশ মিডিয়ামে পড়ে থাকেন, তাহলে কিন্তু আপনি এমওআই এর যেটাকে আমরা বলি মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, যদি সার্টিফিকেট থাকে আপনি সেটা দিয়েও অ্যাপ্লাই করতে পারবেন। তার মানে যদি আপনার আইএলটিএস অথবা টোফেল নাও থাকে, আপনি কিন্তু এইখানে ওই মিডিয়াম অফ ইনস্ট্রাকশন দিয়ে অ্যাপ্লাই করতে পারতেছেন। এখন কি কি ডকুমেন্টস আপনার নোটারি করতে হবে? আপনি যেহেতু মাস্টার্স ডিগ্রিতে অ্যাপ্লাই করতেছেন, আপনার অবশ্যই ব্যাচেলার ডিগ্রি এবং ট্রান্সক্রিপ্ট নোটারি করতে হবে। কোথা থেকে নোটারাইজ করবেন? আপনার বাংলাদেশে অনেক অ্যাটাস্টেশন ফার্ম আছে, নোটারি পাবলিকেশন ফার্ম আছে, ওইখান থেকে আপনার ফরেন অ্যাফেয়ার্স অথবা চাইনিজ অ্যাম্বাসি থেকে করতে হবে না। এখন এখানে অনেক ভাই বোনেরা আছেন আপনারা চায়নার থেকে পড়ালেখা করছেন, যারা চায়না থেকে পড়ালেখা করেছেন, অলরেডি গ্রাজুয়েশন করে গেছেন, তারা দুইভাবে নোটারি করতে পারেন। একটা হলো চায়নার থেকে আপনারা যারা নোটারি করেছেন ওইটা ওকে, অথবা আপনি যদি নোটারি না করে থাকেন বাংলাদেশ থেকে সেমভাবে আপনি নোটারি করতে পারেন। এখন আরও কিছু স্টুডেন্ট আছেন যারা এই আগামী বছর 2026 সালে গ্রাজুয়েশন করেছেন, তাদের ক্ষেত্রে বলবো তাদের প্রি গ্রাজুয়েশন সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট নোটারাইজেশন করা লাগবে না। তো এটা গেল আমাদের নোটারাইজ ব্যাপারটা। এখন আসি রিকমেন্ডেশন লেটার ব্যাপারটা। আমরা জানি যে 2টা রিকমেন্ডেশন লেটার লাগে, এবং এই 2টা রিকমেন্ডেশন লেটার পৃথিবীর যে কোনো অ্যাসোসিয়েট প্রফেসর অথবা প্রফেসর থেকে নিলে হবে। এমন না যে আপনি যে ইউনিভার্সিটি পড়তেছেন অথবা যে ডিপার্টমেন্টে পড়তেছেন ওই ডিপার্টমেন্টের প্রফেসর লাগবে, ওই ইউনিভার্সিটির প্রফেসর লাগবে, এরকম কিছুই না। আপনার পৃথিবীর যে কোনো অ্যাসোসিয়েট প্রফেসর এবং প্রফেসর আপনাকে দিলেই হবে। কিন্তু যদি কোনো টিচার, লেকচারার এরকম কোনো কেউ হয়, তাহলে এই রিকমেন্ডেশন লেটার হবে না, এটা ভ্যালিড না। এখন আপনার স্টাডি প্ল্যানের ব্যাপারটা, আপনারা অনেকেই বলতেছেন আসলে স্টাডি প্ল্যান কীভাবে লিখবো, কত অর্ডে লিখবো। ভাই অথবা আপু, দেখেন আপনি চায়নাতে আসবেন আপনার পড়ালেখার জন্য, স্টাডি প্ল্যানটা হলো আপনি চায়নাতে আপনার ইন্ট্রোডাকশন, আপনার যদি কোনো স্ট্রং পয়েন্ট থাকে সেটা, আপনি চায়নাতে কেন পড়তে আসবেন, চায়নাতে এসে কী করবেন, কী রিসার্চ করবেন, এই ব্যাপারগুলো। এখন আমার ক্ষেত্রে আমি এটা 200 ওয়ার্ডে 500 ওয়ার্ডে লিখতে পারি, আপনার ক্ষেত্রে হতে পারে 1000 ওয়ার্ড অথবা এর থেকে বেশি, অথবা এটা আপনার মতো। কিন্তু এখানে মিনিমাম একটা ওয়ার্ড আছে, সেটা হলো আমি যেটা যদি 500 ওয়ার্ড, আমার মনে হয় 500 ওয়ার্ডের নিচে আপনি শেষ করতে পারবেন না। আপনার যদি বেশি হয় তো কোনো প্রবলেম নাই, কিন্তু দয়া করে দয়া করে সবাইকে রিকোয়েস্ট করতেছি, দয়া করে আপনি এআই, চ্যাট জিপিটি অথবা অন্য কোনো গুগল এইখান থেকে ইউজ করিয়েন না প্লিজ। আপনার লাইফটা আপনি কি পড়বেন আপনি জানেন, আপনার লাইফে কি করছেন আপনার সম্পর্কে আপনি সব থেকে ভালো জানেন। আপনি কোনো এআই অথবা গুগল থেকে আপনি লিখেন না, এখানে টিচার একটা দেখতে পারে, বুঝতে পারলে আপনার ক্ষতি হবে। ইটস বেটার আপনি নিজে লেখেন, হয়তো বা আপনি বিভিন্ন টুলস ইউজ করতে পারবেন এটা কারেকশনের জন্য। এখন আপনি কীভাবে ইউনিভার্সিটির মেজর খুঁজবেন? সাংহাই র্যাঙ্কিং নামে একটা ওয়েবসাইট আছে, আমি যেটা ফলো করি, ওইখানে গিয়ে আপনি দেখবেন যে প্রত্যেকটা ইউনিভার্সিটির মেজর আছে, মেজর র্যাঙ্কিং আছে, ইউনিভার্সিটি র্যাঙ্কিং আছে। আপনি ওইটা দেখে আপনি ওই ইউনিভার্সিটির ওয়েবসাইটে যেতে পারেন। ওই ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে দেখবেন আপনার অনেক ইংলিশ মিডিয়ামে আছে, সায়েন্স মিডিয়ামে আছে, এটা খুবই ইজি, আপনি অনেক স্মার্ট, আপনারা খুবই স্মার্ট, আপনারা এটা পারবেন। আর যদি এটা না পারেন তাহলে আমাদের কাছ থেকে অ্যাসিস্ট নিতে পারেন। এখন
কীভাবে প্রি অ্যাডমিশন অথবা প্রি অ্যাকসেপ্টেন্স লেটার পেতে পারেন, রাইট? ওয়েল, এখন দেখেন আপনি ওই ইউনিভার্সিটির সাথে, ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্টের সাথে কথা বলতে পারেন। যদি মনে হয় তারা আপনাকে অ্যাসিস্ট করতেছে ইজ ভালো, যদি মনে হয় কমপ্লিকেটেড আমাদের সাথে কথা বলতে পারেন, আমরা অ্যাসিস্ট করবো। ইউজুয়ালি দুইটা ওয়ে আছে, একটা হলো ইমেইলে আপনার ডকুমেন্টসগুলো পাঠানো ইন্টারন্যাশনাল অফিসে, আর একটা হলো ওদের পোর্টালের মাধ্যমে অ্যাপ্লাই করা। এই দুইটা ওয়ের মাধ্যমে আপনি প্রি অ্যাডমিশন অথবা প্রি অ্যাকসেপ্টেন্স লেটার পেতে পারেন। আর প্রফেসরের যে অ্যাকসেপ্টেন্স লেটার ওইটা প্রফেসরকে মেইল করতে হবে, আপনার যে বায়োডাটা আছে অথবা সিবি আছে, প্লাস আপনার যদি কোনো এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস থাকে অথবা আপনার ব্যাকগ্রাউন্ড সুন্দর করে আপনি ওইটা একটা সুন্দর রিজিউম অথবা সিবি করে আপনি প্রফেসরকে মেইল করবেন। প্রফেসর হয়তো বা আপনার মেইলে রিপ্লাই দিবে। যদি অনেক সময় রিপ্লাই দেয় না, আপনি কন্টিনিউয়াসলি এটা করতে হবে। মনে রাখবেন যে যে টিচার আপনাকে পছন্দ করে অথবা যে টিচার আপনার মেইল ওপেন করে যদি দেখে আপনার ব্যাকগ্রাউন্ডটা ভালো, তারা অবশ্যই নিতে পারে। আর যদি না রিপ্লাই করে, এটা বিভিন্ন কারণ হতে পারে। সেটা হতে পারে যে আপনাকে পছন্দ হয়নি তার, হতে পারে তার এই বছর সে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট নিতে পারবে না, হতে পারে সে বাংলাদেশি স্টুডেন্ট দেবে না, বিভিন্ন কারণ হতে পারে, রাইট? তো আপনি বসে না থেকে অ্যাট এ টাইমে আপনি অনেকগুলা প্রফেসরকে অনেকগুলা ইউনিভার্সিটিতে আপনি মেইল করতে পারেন, এটা কোনো সমস্যা নেই। আপনি যদি বেশি পান আপনার প্রবলেম নেই, অবশ্যই আপনার থাকতে হবে। না পেলে আমাদের কাছে কন্ট্যাক্ট করেন, আমরা এটা অ্যাসিস্ট করবো। ওকে, মেডিকেল রিপোর্টের ব্যাপারটা এখন আসেন। আপনি বাংলাদেশের যে কোনো হসপিটালে গিয়ে যে ফর্মটা আছে ওইটা নিয়ে আপনি ডক্টরকে দিয়ে বলবেন যে আমি চায়নাতে অ্যাপ্লাই করবো, আমার এই ফর্মটা লাগবে। তো যদি কোনো হসপিটাল রিকমেন্ডেশনের কথা বলেন, আমি বলবো যে যে কোনো হসপিটালে গেলেই হবে। বাট যেহেতু অনেক হসপিটাল বুঝে না, একটা হসপিটাল লং লাইফ হসপিটাল, এইটা হলো আমাদেরই একটা অ্যালমনাই বড় ভাই, উনি হসপিটালটা খুলছে, যেহেতু চায়না থেকে পড়ে গেছে, উনি এইটা সম্পর্কে খুব ভালো জানে। ওনাকে প্রিন্ট করে নিয়ে গেলেই উনি করতে পারবে। পুলিশ ক্লিয়ারেন্সের ব্যাপারটা আসেন। পুলিশ ক্লিয়ারেন্স আপনি অবশ্যই পুলিশের, আমার বাংলাদেশ পুলিশের যে ওয়েবসাইট আছে ওইখানে গিয়ে অ্যাপ্লাই করবেন, এবং অথবা থানায় কল করতে পারেন যে আমি পুলিশ ক্লিয়ারেন্স করবো, এটা কীভাবে অ্যাপ্লাই করতে পারি, তারা গাইডলাইন করবে। অথবা আমি একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনি এই লিঙ্কে গিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এখন যদি আপনি এখনও গ্র্যাজুয়েশন শেষ করেননি, বাট আপনি গ্র্যাজুয়েশন শেষ করবেন, লাস্ট সেমিস্টারে আছেন, অথবা 2026 সালে মে জুনে জুলাইতে পাস করবেন, হ্যাঁ তারা অ্যাপ্লাই করতে পারবেন। হ্যাঁ তারা অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু আপনার প্রি গ্র্যাজুয়েশন সার্টিফিকেট লাগবে, ট্রান্সক্রিপ্ট লাগবে, এবং আপনার যদি ফাইনালি গ্র্যাজুয়েশন সার্টিফিকেট না দিতে পারেন, আপনি কিন্তু স্কলারশিপ পাবেন না। তো আপনারা যদি চায়না থেকে গ্র্যাজুয়েশন করে থাকেন অথবা বাংলাদেশ থেকে অন্য অন্য দেশ থেকে গ্র্যাজুয়েশন করতেছেন, অথবা কনফিডেন্ট নাই যে এই বছর আমার হয়তো বা আমি গ্র্যাজুয়েশন করতে পারবো না, ভাই অথবা আপু আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা এই সিটটা নষ্ট করেন না প্লিজ, আপনারা আগামী বছর ট্রাই করেন, রাইট? তো অল দ্য বেস্ট। আমার মনে হয় একটু এখানে বলে রাখি যে ডেডলাইন হলো জানুয়ারির 25 তারিখে। জানুয়ারির 25 তারিখে এটা চাইনিজ অ্যাম্বাসি বাংলাদেশ এক্সটেন্ড করছে। জানুয়ারির 25 তারিখ 2026 আপনার ডেডলাইন, এবং ইন্টারভিউ হতে পারে ফেব্রুয়ারি 1st উইকে। তো আপনারা আপনার ডকুমেন্টস অ্যাজ আর্লি অ্যাজ পসিবল campuschina.org এই ওয়েবসাইটে আপলোড করবেন, নিজে নিজে অ্যাপ্লাই করবেন। যদি অ্যাপ্লাই করতে কোনো সমস্যা হয় আমাদের কাছে অ্যাসিস্ট নিতে পারেন, এবং সেটা সম্পূর্ণ বিনামূল্যে। তো আমি আশা করি আপনাদের এই ভিডিওটার অনেক কাজে দিবে এবং আপনারা চায়নাতে আসতে পারবেন। তো এই পর্যন্তই, থ্যাংক ইউ অল। ঠিক আছে।